হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। শীতের মধ্যে সকাল কিন্তু শুরু হয় দেখা যায় 10টার থেকে। তো 10টার সময় অনেক সময় কিন্তু সূর্যি মামার চেহারাটা দেখা যায় না, যদিও বা কখনো দেখা যায়। তখন মনে হয় কি এই তো আজকে রোদ উঠবে, একটু হলেও ভালো লাগবে, চারিদিকে একটু খোলামেলা লাগবে। আর এই গরমের মধ্যে যখন ঘুম থেকে ওঠার আগেই সূর্যটা হাসি দিয়ে ওনার চেহারা নিয়ে ওঠে, তখন মনে হয় কি আজকে সূর্যের চেয়ে পরিমাণ তেজ দেখা যাচ্ছে, আজকে সারাদিনে না জানি কেমন গরমটা লাগবে। কিছু কিছু জায়গায় বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওদিক দিয়ে হয়তো ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণ গরম। এদিকে বৃষ্টির দেখা নেই, মেঘ হচ্ছে, মনে হচ্ছে এই তো বৃষ্টি নামবে। তার কিছুক্ষণ বাদেই দেখা যাচ্ছে উড়ো বাতাস এসে বাহিরের যত ধুলি বালি আছে সব ঘরের ভিতরে এসে জিনিসপত্রের উপরে একদম সাদা হয়ে গিয়েছে। বৃষ্টির দেখা মিলছে না। তো সকালে ঘুম থেকে উঠে বারান্দার গাছগুলোতে আগে পানি দিয়ে দিচ্ছিলাম। আর গত ভিডিওতে আমি আমার বারান্দাটা দেখিয়েছিলাম। আমার বারান্দার গাছগুলো কিন্তু আমার আপুরা খুব বেশি পছন্দ করেছে, বিশেষ করে মানি প্ল্যান্ট গাছগুলো। এই মানি প্ল্যান্ট গাছগুলো যে শুধু সৌন্দর্যের জন্য তা কিন্তু না। আমি কিন্তু অনেকের কাছে শুনেছি মানি প্ল্যান্ট গাছ কিন্তু ঘরকেও ঠান্ডা রাখে। তো যাই হোক, বারান্দা থেকে এসে এখানে কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে টেবিলটা একটু গুছিয়ে রাখছি। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছে মাসিক যে শুকনা বাজার, এগুলো দেখা যায় মাসের শুরুতে 1, 2 তারিখ 3 তারিখের মধ্যে করে ফেলে। তো আমি আসলে 1, 2 তারিখ বা 3 তারিখ 15 তারিখ বুঝি না। আমার মাসের শুকনো বাজারগুলো যেদিন শেষ হয় তার আগের দিনই করে রাখার চেষ্টা করি। তো ওই দিন থেকেই দেখা যায় যে আমার মাসের শুকনো বাজারের মাসটা হিসাব আমি ধরি। এখানে খুব বেশি শুকনো বাজার যে করা হয়েছে তা কিন্তু না। মধ্যবিত্ত সংসারে আমাদের 3 জনের মাসিক বাজারে যেসব জিনিস আসলে লাগবে ওগুলোই কিন্তু আমি করে নিয়েছি। আসলে আমি খুব বেশি যে বাজার করা সেটা পছন্দ করি না। এক্সট্রা খরচ এটা আমার একদমই আমি করি না, পছন্দও করি না। আমি খুবই হিসেব করি চলে। তো যেসব আপুরা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানেন আমি খুব কিন্তু হিসাব করে চলি, আমি খুবই কিপটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্যাম্পুর পাতা, তো এটা কিন্তু ওই যে আমার হিসাবের একটা প্রমাণ দিচ্ছি। তো আমি কিন্তু সংসার জীবনের শুরুতে দেখা যেত আমি শ্যাম্পুর বোতল ইউজ করতাম। তারপরে একদিন চিন্তা করে দেখলাম আর হিসেব করে দেখলাম যে আমার এরকম পাতা ইউজ করলে 1 মাসে 1 থেকে 150 টাকা খরচ হয়। আর হচ্ছে যদি আমি বোতলটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে 400 থেকে 500 টাকা চলে যায়। তো তখন তো একা ছিলাম, তারপরে এখন তো মেয়ে আর আমি আছি, তো 2 জন মিলে কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যেই 1 মাস চলে যাচ্ছে শ্যাম্পুর খরচটা। যেখানে একটা শ্যাম্পুর বোতল কিনতে গেলে 500 টাকার মতো লাগে, সেখানে যদি 150 টাকা দিয়ে মাস চলে যায়, এখানে কিন্তু অনায়াসে দেখা যাচ্ছে যে আমার 350 টাকার মতো সেভিং হচ্ছে। তো এই 350 টাকা হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, আসলে মধ্যবিত্ত না, আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত। তো নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে কিন্তু প্রতি মাসে 350 টাকা অযথা ভাব দেখিয়ে বেশি খরচ করার কোনোই মানে হয় না। ভাব দেখানোর কথাটা এই কারণে বললাম, আমাদের আশেপাশে এমন অনেক লোক দেখবেন যাদের দেখবেন খাবার ঘরে নেই, অথচ রাস্তা দিয়ে চলছে বা মানুষের সাথে কথা বলছে, এমন একখান ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে উনি 5 তলার বাড়ির মালিক। এত গল্প করে এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশে বহু আছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু এক এক করে সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি আসলে প্রত্যেক মাসে আমার সংসারের মাসিক শুকনো বাজারগুলো যেভাবে করে থাকি, শুকনো জিনিসগুলো সবগুলো যখন শেষ হয়ে যায় তখন রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘর ঘোরাঘুরি শুরু করি, একটা খাতা কলম হাতে নিয়ে কি কি আমার শেষ হয়েছে ওটা তখনই লিস্ট করে ফেলি। আসলে যখন দেখবেন একসাথে আমি বাজার করতে গিয়েছেন বা কেনাকাটা করতে গিয়েছেন, তখন কিন্তু ওভাবে দেখবেন মনে থাকে না জিনিসের কথা। তো এভাবে যদি ঘুরে ঘুরে দেখা যায় যে খাতা কলমে লিস্ট করে রাখা হয়, তাহলে কিন্তু কোনো বাজার মিসিং হয় না, সব কিন্তু ঠিকঠাক মতো কিনে আনা যায়। তো আমি কিন্তু প্রত্যেক মাসে এই জিনিসটা করি। যখন আমার শুকনো বাজারের করার সময় হয় তার আগে আমি হচ্ছে খাতা কলম এরকম নিয়ে কিচেনে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপরে পুরো ঘরে একটা রাউন্ড দেই। তো আমার কি কি জিনিস শেষ হয়েছে ওগুলো তখন লিস্ট করে রাখি, তারপরে কিন্তু আমি বাজারটা করি। আশা করি এই টিপসটা আমার নতুন যে সংসার করছে আপুরা তাদের কাজে লাগবে। প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরের কাজ ও ঘরের কাজ করতে কিন্তু আমরা হাঁপিয়ে যাই। তো রান্নাঘর আর ঘরের কাজ কিভাবে প্রচণ্ড গরমের মধ্যে খুব সহজে করা যায় তারই আজকে কিছু টিপস দিব।
তো দুপুরের রান্না বাড়া শুরু করার আগে আমি যে কাজটা করে থাকি সাধারণত, এখানে দেখেন আমি কিন্তু চিনি নিয়েছি, লেবু শরবত করে খাবো। অনেকেই আছে কিন্তু লবণ পানি দিয়ে খায়, তো আমি আসলে ওটা খেতে পছন্দ করি না। আমি চিনির শরবতটা লেবু চিপে খেতেই বেশি পছন্দ করি। তাই আমি যেটা করি, অনেক দিন আছে আমি সকালেও এটা করি। যেদিন দেখা যায় প্রচণ্ড পরিমাণ সকালে ঘুম থেকে ওঠার পরেই কিছু কাজ করার পরেই গলাটা শুকিয়ে গেছে, তখনই এই শরবতটা খেয়ে নেই। তো আজকে ওরকম হয়নি, কিন্তু রান্না যখন করতে যাব, রান্নাঘরে তো প্রচুর পরিমাণ গরম। তো গরমের হাত থেকে নিজেকে একটু সতেজ রাখার জন্য আমি যে কাজটা করি, যে এরকম এক গ্লাস লেবুর শরবত খেয়ে নেই, তাহলে দেখা যায় যে শরীরটা একটু ঠান্ডা থাকে, ভালো লাগে। তারপরে হচ্ছে রান্না করতে গেলে তো আমাদের কাটাকাটি করতেই হবে। সর্বপ্রথম যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ। তো এখানে এই যে আমি রান্না করার আগে সবজি আর পেঁয়াজগুলো কেটে নিব। আমরা যদি কিচেনে বসে কাটাকাটি করতে যাই তাহলে দেখবেন অনেক কিন্তু গরম লাগে। তো এই কাজগুলো কিন্তু আমি ডাইনিংয়ে এসে করছি। পেঁয়াজগুলো ছুলে নেওয়ার পরে এখানে ডাইনিংয়ের উপরে চপিং বোর্ডটা রেখে কিন্তু কেটে নিচ্ছি। তো আমরা তো বাঙালি আসলে, আমরা তো বটিতে কেটে কাটাকুটি করতে অভ্যস্ত, ছুরিতে বেশি অভ্যস্ত না। বিশেষ করে আমি, অনেক আপুরা আছে অনেক সুন্দর পারে। তো আমি কয়েকদিন যাবত ট্রাই করতেছি ছুরি দিয়ে কাটার, কারণ হচ্ছে বটিতে বসে অনেকক্ষণ কাটাকাটি করলে একদিকে যেমন পিঠ আর কোমরটা ব্যথা করে, আরেকদিকে হচ্ছে চাপ দিয়ে বসে কাটাকাটি করার ফলে গরমটা কিন্তু বেশি লাগে। তো আমি কয়েকদিন যাবত এটাই ট্রাই করছি। আমি খুব বেশি ভালো যে কাটা সেটা কিন্তু কাটতে পারি না, তারপরেও চেষ্টা করছি। একটু মোটা হলে অসুবিধে নেই। তো আসলে আমার বুয়ার কাজ তো খুব একটা বেশি পছন্দ না। এই যে পেঁয়াজ কাটাকাটি, সবজি কাটাকাটি, এটা আমি বুয়া দিয়ে কখনোই করাতে পারবো না। যার কারণে কষ্টটা আমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। তো দেখা যায় যে বুয়াকে দিয়ে যদি পেঁয়াজ কাটাই, ওনাকে যদি 1 কেজি পেঁয়াজ কাটতে দেই, উনি পেঁয়াজের মাথার অংশ আর পেছনের অংশ এমনভাবে ফেলে, তো হাফ কেজি পেঁয়াজ লাস্টে গিয়ে টিকে। তো একদিকে পেঁয়াজ কাটা তো পছন্দই হয় না, অন্যদিকে আবার লস। দুটো জিনিস তো আসলে ওভাবে মেনে নেওয়া যায় না। যার কারণে একটু কষ্ট হলেও আমি কাটাকাটিটা করে নেই। তো এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কেটে নিচ্ছিলাম, আর যে সবজিগুলো বটিতে কাটার ওগুলো আমি বটিতে কেটে নিয়েছি। তো এখানে এই যে ডাঁটা আর ঝিঙা ছিল, এটা কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি। ডাঁটাটা কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখানে চাইলে ঝিঙাটা পিলার দিয়ে ছিলিয়ে তারপরে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিতে পারতাম, কিন্তু হচ্ছে এরকম এই সবুজ সবজিগুলো, যেমন ধরেন লাউ, চিচিঙ্গা, ঝিঙা, তারপরে হচ্ছে ধুন্দল, এইসব সবজিগুলো পিলার দিয়ে ছিললে হয় কি, গভীরে থেকে খোসাটা উঠে আসে। সেক্ষেত্রে যে সবুজের যে অংশটা সেটা কিন্তু থাকে না। সবুজ সবজি যদি সবুজ না থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না, সে জিনিস কিন্তু খেতেও মজা না। আবার আরেক দিক থেকে সবুজ সবজির যদি সবুজ অংশটাই পড়ে যায়, তাহলে কিন্তু ভিটামিনটাও চলে যায়। সবুজ সবজিগুলো আমি সবসময়ই চেষ্টা করি বটি দিয়ে কাটার। বুয়া দিয়ে যদি আমি সবজিগুলো কাটাতাম, তাহলে কিন্তু এই সবজির চেহারাগুলো এমন থাকতো না, হয়তো একটা ছোট হতো আর একটা বড় হতো, দেখতেও যেমন বাজে লাগতো। ওই যে প্রথমেই কিন্তু বলেছি, যে জিনিস দেখতে সুন্দর না সে জিনিস কিন্তু খেতেও সুন্দর না। তো যার কারণে আমি কখনোই বুয়া দিয়ে সবজি, পেঁয়াজ কাটা এগুলো করতে পারবো না, খেতেও পারবো না। তো আমাকেই কষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই। তো আমার মতো কিন্তু এরকম অনেক আপু আছে, শুধু আমি না। তো এখানে এই যে লোট্টা মাছের শুটকি রান্না করব ডাঁটা, ঝিঙা আর আলু দিয়ে। তো গরমের মধ্যে তো এই জন্য একটু পাতলা ঝোল করে খেতে চাচ্ছিলাম। বেগুন আলু দিয়ে লোট্টা শুটকিটা রান্না করলে একটু মাখো মাখো টাইপের হবে, মশলাদার হবে। যার কারণে এই গরমের মধ্যে চেষ্টা করছি একটু পাতলা জাতীয় ঝোল খাবার খেতে। ঝিঙা, ধুন্দল, ডাঁটা এগুলো কিন্তু সাধারণত পাতলা ঝোলের তরকারি হয়ে থাকে। যার কারণে আজকে আমি লোট্টা শুটকিটা বেগুন আলু দিয়ে রান্না করব না, ঝিঙা, ডাঁটা আর হচ্ছে আলু, এগুলো দিয়েই লোট্টা শুটকিটা রান্না করব। আর এখানে রুবামার জন্য 3 পিস মাছ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করে দিব। শুধু যদি পেঁয়াজ দিয়ে ভুনা করে দেই, ওটাও কিন্তু একটু মাখো মাখো হবে। যার কারণে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব না, আলু দিয়ে একটু পাতলা ঝোল করে দিব। রান্না করার আগে এরকম আমরা যদি যা কিছু রান্না করব সেটা প্ল্যান করে সব কিছু গুছিয়ে আগে থেকে কেটে বেছে নেই, তাহলে দেখবেন খুব বেশি সময় লাগবে না রান্না করতে, আর রান্না করেও বেশিক্ষণ থাকতে হবে না। এতে করে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যাবে, গরমটাও কিন্তু কম লাগবে। এখানে কিন্তু আমি আলুটা মশলার সাথে আগে কষিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে কিন্তু মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। রান্নাঘরে যত দ্রুত রান্না শেষ করে চুলা দ্রুত বন্ধ করা যায়, ততই কিন্তু ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অনেকেই আছে দেখবেন চুলায় রান্না বসিয়েছে তো বসিয়েছে, সেটা আর নামানোর নাম নেই, কারণ ঝোলের পরিমাণটা অনেক বেশি দিয়ে দেয়, যার কারণে তরকারিটা অনেকক্ষণ ধরে জাল দিতে হয়। আর তরকারির ঝোলের ক্ষেত্রে আমি যে জিনিসটা করি, সবসময় গরম পানি ব্যবহার করি, এতে করে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, তরকারির টেস্টও কিন্তু ভালো আসে। তরকারিতে গরম পানি ব্যবহার করলে যে তাড়াতাড়ি তরকারি হয়ে যায়, তরকারির স্বাদ ঠিক থাকে, এই টিপসটা কিন্তু আমি আমার দাদির কাছ থেকে পেয়েছি।
রান্না উঠিয়ে যদি রান্নাঘরে বসে থাকি, একদিকে যেমন গরম লাগবে, অন্যদিকে বাসার অন্য সব কাজ কিন্তু পড়ে থাকবে। তাই আমি যেটা করি, রান্না বসিয়ে বাসার অন্য সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। একদিক থেকে রান্না হতে থাকে, অন্য দিক থেকে আমার কাজগুলো হতে থাকে। তো তরকারিতে ঝোল দেওয়ার পরে এখানে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। এটা তো আর গ্রামের বাড়ি না যে লাকড়ির চুলা, মাটির চুলা। তো এখানে রান্না করতে হবে বসে বসে, যেহেতু গ্যাসের চুলায় রান্না উঠিয়ে দিয়ে কিন্তু বাসার সমস্ত কাজ করে নেওয়া যায়। এখানে যে শুধু আমি রান্না করছিলাম আর বাসার কাজ করছিলাম তাই কিন্তু না, সাথে কিন্তু আমি আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখছিলাম। কারণ একাধারে বসে ভিডিও দেখার সময় ওভাবে আমাদের কোনো আপুরই কিন্তু হয় না আসলে, এভাবেই ভিডিওগুলো দেখতে হয়। তো লিপি আপুর ভিডিওটা যখন চলছিল, তো যখন আমি এই ভিডিওটার পাশ দিয়ে আসলে যাচ্ছিলাম, তখন দেখছিলাম আপু চা ঢালছিল। তো চা ঢালাটা দেখে মনে হচ্ছিল এখন এত টায়ার্ড লাগছে, এই চাটা যদি কেউ আমাকে কাছে এনে দিত, তাহলে হয়তো এক কাপ চা খেয়ে একটু রিল্যাক্সে বসে থাকতে পারলে খুবই ভালো লাগতো। তো কিছু করার নেই, লিপি আপুর বাসায় চা ঢেলে খাচ্ছে, আমি তো আমার বাসায়, কিভাবে আমি চা খাবো। যাই হোক, বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখানে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম। রুবামাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমার গায়ে যে বোরকার হিজাবটা থাকে, রুবামার পরাতে যে ড্রেসটা থাকে, এগুলো তো ঘেমে যায়। এগুলো যে পরের দিন পরবো ওরকম অবস্থায় আর কিন্তু থাকে না গরমে। তো ওগুলো কিন্তু প্রতিদিনই স্কুল থেকে এসে দেখা যায় যে হালকা একটু সাবান দিয়ে ভিজিয়ে রাখি, কাজের ফাঁকে ধুয়ে শুকা দেই। তো ওদিকে কাপড় শুকাতে দিয়ে এসেছি বারান্দাতে। আসার পরে কিন্তু আমি এখানে এই যে চুলাটাও পাশাপাশি মুছে নিচ্ছিলাম। একদিকে রান্না হচ্ছিল, আরেকদিকে কিন্তু আমি চুলাটা এরকম বারবার মুছে নেই। কারণ হচ্ছে দেখা যায় কি, একদম রান্না শেষ করে যদি চুলাটা মুছতে যাই, এরকম যদি বারবার না মুছি, তাহলে কিন্তু চুলাটা মুছতে অনেকক্ষণ সময় লাগে। তো আমার এটা আগে থেকেই অভ্যাস, রান্না করি আর মাঝে মাঝে চুলাটা এরকম মোছা দেই, একটু করে ঝোল, হলুদ, লবণ যা কিছু পরে মুছে নিলে দেখা যায় কি পরে আর চুলাটা মুছতে অতক্ষণ সময় কিন্তু লাগে না। আলু দিয়ে যে মাছের ঝোলটা করেছি ওটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু এখানে আমি শুটকি মাছের তরকারি বসিয়ে দিয়েছি। মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি, শুটকিতে দেওয়ার আগে কিন্তু মশলার সাথে আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। তো আলু তো একটু শক্ত সবজি, যার কারণে আলুটা একটু আগে থেকেই কষিয়ে নেই। আলুটা কষানোর পরে কিন্তু এখানে আমি লোটটা শুটকিগুলো দিয়ে দিলাম, আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুটকিটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। এদিকে শুটকি কষাতে কষাতে কিন্তু ওদিকে আরেকটা কাজ করে নিব, এই যে ঝাড়ু। তো এই ঝাড়ুটা কিন্তু আমরা সবাই পরিচিত এটার সাথে। নতুন ঝাড়ু যখন কিনে আনা হয় তখন দেখবেন অনেক পরিমাণে ফুল পড়ে, যেটা দিয়ে ঘর ঝাড়ু দিলে দেখা যায় ঘর পরিষ্কারের থেকে নোংরাটাই বেশি হয়। তো এই ঝাড়ু পরিষ্কার করার জন্য কিন্তু আমি যে একটা হাতের চিরুনি নিয়েছি, যেটা দিয়ে আসলে মাথাটা যেভাবে আঁচড়াই ওভাবে কিন্তু আঁচড়াচ্ছি ঝাড়ুটা। চিরুনির যে অংশটা মোটা দাঁত, ওই অংশটা দিয়ে কিন্তু আমি ঝাড়ুটা আঁচড়াচ্ছি। এভাবে আঁচড়ালে দেখা যায় কি ঝাড়ুটা অনেক দ্রুত পরিষ্কার হয়ে যায়, আর নোংরাগুলো কিন্তু ঘরের মেঝেতে ঝাড়ু দেওয়ার সময় পড়ে না। এই দেখেন ঝাড়ুটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি আমার এই ঝাড়ু পরিষ্কারের টিপসটা অনেকেরই কাজে লাগবে। তো ঝাড়ু পরিষ্কার করে আসার পরে এখানে কিন্তু ঢাকনা খুলে দেখি ঝোলটা শুকিয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছি ওটা কিন্তু দিয়ে দিব। আমি আজকে যেসব সবজি দিয়ে লোট্টা মাছের শুটকি রান্না করেছি, ডাঁটা, ঝিঙা আর আলু, এই রেসিপিটা কিন্তু আমি আমার কাকির কাছ থেকে শিখেছি। আমার কাকি এই সব সবজি দিয়ে লোট্টা মাছের একটা পাতলা ঝোলের তরকারি রান্না করে, খেতে অনেক মজা লাগে। তো আমার তরকারিটা যতটুকু মশলাদার হয়েছে, কাকির তরকারিটা আরও কিন্তু মশলা কম হয়, তারপরেও খেতে অসম্ভব মজা লাগে। আমার কাকি কিন্তু খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। খাবারের দিক থেকে উনি কিন্তু খুবই সচেতন। ঝাল মশলা এগুলো কিন্তু খুব বেশি খাবার যে সে কিন্তু খায় না। তো এই যে রান্না করছিলাম একদিক থেকে, আরেক দিক থেকে এই যে রান্না করার সময় যেসব থালা বাটি নষ্ট হয়েছে, তো একদিকে রান্না হচ্ছে, আরেক দিকে কিন্তু সেইগুলো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। অনেকেই আছে দেখবেন রান্না বাড়া খাওয়া দাওয়া করে নেওয়ার পরে সিঙ্কের ভিতরে এক গাদা জমিয়ে রাখে। তো এই জিনিসটা দেখে না আমার একদম অস্থির লাগে। এই কাজটা যদি আমি পরে করতে যাই তাহলে দেখবেন কাজটাও কিন্তু বাড়তি হয়ে যাবে। তো রান্নার পাশাপাশি এরকম যেসব থালা বাসন নষ্ট হয় সেগুলো যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে থাকে। পরে কিন্তু এগুলো আর বাড়তি কাজ হিসেবে জমে থাকে না। আর রান্না করার সময় যে জিনিসটা আমি খুব বেশি খেয়াল করি সেটা হচ্ছে খুব বেশি জিনিস যাতে নষ্ট না হয়, আমাকে খুব বেশি পরিশ্রম যাতে না করতে হয়, এই দিক থেকে আমি খেয়াল রাখি। দেখা যায় যে বড় একটা প্লেট নিয়েছি, ওখানে 3 রকমের জিনিস একসাথেই রেখে দিয়েছি। 3টা প্লেট নষ্ট না করে একটা প্লেটেই কিন্তু 3 রকমের জিনিস রেখে দেওয়া যায়। তো থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ওই থালা বাসনের যে মাজার যে মাজুরিটা ছিল ওটা দিয়ে কিন্তু আমি সিঙ্কটা একটু পরিষ্কার করে নিলাম। যদিও বা রান্না করার আগে আমি সিঙ্কটা পরিষ্কার করেছি, যেহেতু এখন থালা বাসনটা ধুলাম, তারপরে যেহেতু এখানে একটু সাবান অবশিষ্ট ছিল
তো সেটা আর কেন ধুয়ে ফেলে দেবো, একটু সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। এদিক থেকে যা হলো, সাবানটাও অপচয় হলো না, আর এই দিক থেকে সিঙ্কটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এখানে সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যে খুব বেশি শুকাবো তা কিন্তু না, ঝোলটা শুকিয়ে হয়তো অর্ধেকটা করে নিব। আসলে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করেছিলাম, সেইটুক ক্লিপ আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে আমি ক্যামেরাটা ঠিকই ধরেছিলাম, ভিডিও যে অন করব সেটা অন না করে আমি ফোনটা হাতে নিয়েছিলাম আজকে যখন এডিট করছিলাম। তো সেই অংশটুকু আর পাচ্ছিলাম না, তো পরে ভাবলাম যে আসলে আমি ভিডিওই অন করিনি। এই হচ্ছে আমার অবস্থা। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।